প্রেমিকের বাচ্চা পেটে নিয়ে অন্য পুরুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছে সারা। কথাটা এখন অবধি কেউ জানে না। এই তো কয়েক ঘন্টা আগে সারা নিজেও জানত না এই খবর। কাল রাতে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট যখন হাতে পেল, দেখল রেজাল্ট পজিটিভ। সেই থেকে যেন মাথায় আসমান ভেঙে পড়ল তার। স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল ঠিক কতক্ষণ তার হিসেব নেই সারার। সারার পাশে বসে আছে আদ্র, যার সাথে আজ বিয়ে হচ্ছে তার। সারা ঘাড় কাত করে আর চোখে একটু তাকালো আদ্রের দিকে। বুকটা কেমন ধক করে উঠল তার। আচ্ছা, বিষয়টা সবাই জানাজানি হলে কি হবে? বিয়েটা ভেঙে যাবে নিশ্চয়ই। আর হলেও কি এই নিষ্পাপ অনাগত ফুলটাকে পৃথিবীতে আসতে দিবে সকলে? পৃথিবীতে আসার আগেই হয়তো তাকে খুন করে দিবে, তাই না? এসব ভাবনার মাঝে হঠাৎ মনে হলো আর দেরি করা চলবে না। পাশে বসা মানুষটাকে এখনই জানাতে হবে সবটা, নয়তো বড্ড বড় ভুল হয়ে যাবে জীবনে। আর সময় নষ্ট না করে সবটা সাহস সঞ্চয় করে সারা আদ্রের কানের কাছে মুখটা এগিয়ে দিল। চোখের ইশারায় বোঝালো সে কিছু বলতে চায়। কম্পিত গলায় ফিসফিস করে খুলে বলল সবটা। আমি প্রেগনেন্ট। কথাটা যেন বোমার মতো বিস্ফোরণ হলো আদ্র চৌধুরীর কানে। মুহূর্তে তার মুখের ভাব পরিবর্তন হয়ে এলো। চল শক্ত, মুখ লালচে হয়ে আছে। চোখজোড়া গোল করে তাকিয়েছে সারার দিকে। যত দ্রুত আদ্রের মুখের ভঙ্গি পরিবর্তন হয়েছিল, ঠিক তত দ্রুত আবার তা স্বাভাবিক হয়ে গেল। রেগে আগুন হয়ে যাওয়া শক্ত চোয়াল এখন স্বাভাবিক। সারা ভেবেছিল আদ্র বিয়েটা করবে না এ কথা শোনার পর, কিন্তু অবাক করা বিষয় এই যে আদ্রের মধ্যে এই বিষয়টা নিয়ে তেমন কোনো প্রভাব ফেলতে লক্ষ্য করেনি সারা। বিয়েটা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ হলো, তবে কি আদ্র কথাটা মজা ভেবে নিয়েছে? সারা দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ মানিয়ে আদ্রের সাথে গাড়ি এসে থামল চৌধুরী বাড়ির সামনে। সারাকে বরণ করা হলে আদ্রের বোন অনি সারাকে আদ্রের ঘরে নিয়ে বসিয়ে দিল। তারপর বেরিয়ে গেল তারা। একা রুমে বসে বসে আদ্রের বিশাল বড় রুমটা দেখতে ব্যস্ত সারা। চোখ জড়িয়ে গেল সারার। মনের মতো ঘর, কিন্তু ঘরের মালিকটা মনের মতো নয়। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ত্যাগ করল সারা। প্রাক্তন প্রেমিক লাহামের সাথে ঠিক এমন একটা ঘরে বাস করার স্বপ্ন দেখত সে। লাহামের কথা মনে করে পেটে হাত চলে গেল নিজের অজান্তেই। আজ 2 মাস হলো মানুষটা নিখোঁজ। কত চেষ্টা করেছে যোগাযোগ করার, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। কালো অতীত মনে পড়তে গিয়েও পড়ল না। তার মাঝেই ঘরে প্রবেশ করল আদ্র। আদ্রকে ঘরে আসতে দেখে নড়ে চড়ে বসেছে সারা। অপেক্ষা করল আদ্র কখন এসে খাটে বসবে। মিনিটখানেক অপেক্ষা করতে আদ্র এসে খাটের কোণায় বসতেই একটা ডাক্তারের রিপোর্ট সামনে এগিয়ে দিল আদ্রর। আপনি আমার কথা বিশ্বাস করছেন না হয়তো। আমি মজা করে বলিনি ওই কথা। এটা দেখুন, আমি সত্যি প্রেগনেন্ট। আদ্র এক পলক তাকালো সারার হাতে থাকা কাগজের দিকে, আর একবার তাকালো সারার মুখের দিকে। এরপর কাগজটা হাতে নিয়ে বেডের পাশে টেবিলের ওপরটায় রেখে দিল। ইন্টারেস্ট নাই এসব দেখার। সারা অবাকের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রশ্ন করল, ইন্টারেস্ট নেই মানে? এমন একটা সিরিয়াস বিষয় নিয়ে আপনি হিয়ালি করছেন? এই বিষয়ে কোনো মন্তব্য নেই আপনার? আপনার কি যায় আসে না এসবে? না, তোমার কোনো বিষয়ে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই। শুধু এই বিষয় নেই এমনটা না। বিয়েটা করেছি বিজনেসের প্রয়োজনে। তোমার জীবনে আগে পরে কে ছিল, কে আসবে, আই ডোন্ট কেয়ার। এসব নিয়ে ভাববার মতো সময় আমার হাতে নেই। কথাটা বলেই গাছাড়া ভাব নিয়ে বিছানায় গা এলিয়ে দিতে লাগলো আদ্র। সারা হতাশার সুরে বলল, বাচ্চাটা কি অ্যাবর্শন করাতে হবে আমায়? আমার বাচ্চাটা মেরে ফেলতে বলছেন? কিঞ্চিত বিরক্ত হলো আদ্র। আজব মেয়ে মানুষ তো আপনি। আমি কখন বললাম অ্যাবর্শন করতে? আদ্রের এক একটা কথা এক এক রকমের অদ্ভুত লাগছে সারার কাছে। অবাকের সুরে আবার জিজ্ঞেস করল, তাহলে যতদিন খুঁজে না পাবো বাচ্চার বাবাকে, ততদিন এই বাচ্চার পরিচয় কে হবে? কার পরিচয় পৃথিবীতে আসবে সে? কি হবে এই বাচ্চার? আদ্র বাঁকা হাসল। এমন 2-4টা 10টা বাচ্চার পরিচয় বহন করতে কোনো অসুবিধে আমার হবে না। বিয়ে যখন করেছি, বাচ্চার পরিচয় দিতে পারবো। সারা গোল গোল চোখ করে দেখছে আদ্রকে। কৃতজ্ঞতার সুরে বলল, ধন্যবাদ আপনাকে। বেশি না, যতদিন পর্যন্ত আমি ওরে খুঁজে না পাবো ততদিন শুধু পরিচয় দিন। ওরে খুঁজে পেলে আমি চলে যাব।
ততদিনে আপনার বিজনেস ডিলও সম্পূর্ণ হবে নিশ্চয়ই। আর আমি নিজে চলে গেলে তখন আর আপনার সমস্যা হবে না, কারণ আমি তো নিজে থেকেই চলে যাব, সবাই জানবে। আদ্র আবারও বাঁকা হাসল। সারার সাথে কথা বলার ইচ্ছে করল না তার। পাশ ঘুরে শুয়ে পড়ল। বিনা বাক্যে সারাও বিয়ের বেনারসি পাল্টে এসে আদ্রের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। হাতের মুঠোয় ছোট ছুরিটা খুব শক্ত করে ধরে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে নিয়ে শুয়ে পড়ল সে। ছেলে মানুষের সাথে একদণ্ড বিশ্বাস নেই, ইন্টারেস্ট নেই বলে যে আবার ইন্টারেস্ট দেখাতে আসবে না তার কি গ্যারান্টি? চৌধুরী বাড়ির নাস্তার টেবিলে বসে আছে আকবর চৌধুরী, কারিমা চৌধুরী এবং কায়েস চৌধুরী, হেমা চৌধুরী, যারা সম্পর্কে আদ্রের বাবা মা আর দাদা দাদু হয়। একজন সার্ভেন্টকে কায়েস বলল, আদ্র এবং তার নতুন বইয়ের জন্য নাস্তার জন্য ডেকে আসো। সার্ভেন্ট গিয়ে সারা আর আদ্রকে নাস্তার টেবিলে আসতে বললে তারা দুজনেই নেমে এলো রুম থেকে। গরম গরম পরোটা, গরুর কলিজা ভুনা, পাউরুটি, কলা, দুদিনে সাজানো হলো টেবিল। গরুর কলিজা ভুনার গন্ধে গা গলিয়ে আসছে সারার। অনেক চেষ্টা করলো নিজেকে সামনে নেওয়ার, কিন্তু পারছি না। পেটের ভেতর নাড়ি ভুঁড়ি যেন দলা পাকিয়ে বের হয়ে আসতে চাইছে। সহ্য করতে না পেরে সারা দৌড়ে বেসিনের সামনে গিয়ে গলগল করে বমি করতে লাগলো। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলে হতবম্ব। খাবার টেবিল ছেড়ে সকলে উঠে আসলো সারার কাছে। বসে রইল কেবল আদ্র চৌধুরী, কারণ সারার বমি করার কারণটা তার জানা আছে। এ সময় বমি পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বাড়ির বাকিরা জানলে কি হবে? সারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মুখ তার রক্তিম বর্ণ ধারণ করেছে। বিয়ের প্রথম দিন যদি শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারে এমন বমি করার কারণ, তাহলে কি হবে? আল্লাহকে ডাকছে সারা, মনে মনে ভাবছে কিভাবে বিষয়টা আড়াল করা যায়। উপস্থিত সকলের মাঝে সর্বপ্রথম আদ্রের মা কারিমা বলল, সে কি বৌমা, সাত সকালে এমন বমি করছো কেন? কায়েস চৌধুরী বললেন, কাল সারাদিন ঠিকমতো খাওয়া হয়নি, গ্যাসের সমস্যা হয়েছে হয়তো। উপস্থিত সকলে তাই মেনে নিল। সারাও মাথা নেড়ে কায়েসের কথায় সম্মতি জানাতে যাবে, তখন সবাইকে থামিয়ে একটা বড়সড় বিস্ফোরণ ঘটালো হেমা। তীক্ষ্ণ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে প্রশ্ন করল, দাঁড়াও নাতবো, তোমার মাসিক হয় না কয় মাস হলো? হেমার প্রশ্নে উপস্থিত সকলের মুখের ভাবভঙ্গি পাল্টে গেল। ছেলের বউ স্বামী সকলের সামনে এ কেমন প্রশ্ন করল হেমা। কায়েস গলা ঘেঁষে হেমাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, এ কেমন প্রশ্ন করছ? এসব কি ধরনের কথা হেমা? হেমা চৌধুরীর গলার স্বর কঠিন। আমি যা বুঝতে পারছি তা তোমরা পারছো না, কারণ আছে বলে এমন প্রশ্ন করেছি। কেন করেছি তা নাতবউ খুবই ভালো করে বুঝতে পারছে, তাই না নাতবউ? ভয়ে সারার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, এ বুঝি পড়ে যাবে। কি জবাব দিবে এখন সে? বলবে এই বাচ্চা অন্য কারো? কারিমা শাশুড়িকে বলল, কেন বলছেন আম্মা, কি বুঝতে পারছেন আপনি? নাতবউ সন্তান সম্ভবা। আমার এই ৭০ বছরের অভিজ্ঞতা আর তীক্ষ্ণ দৃষ্টিতে এটাই ধরা পড়েছে। বিশ্বাস না হলে এবার তোমরা ডাক্তারকে ডেকে পরীক্ষা করিয়ে দেখে নাও। কারিমার মাথায় হাত উঠে গেল। কি বলছে এসব? কালমাত্র বিয়ে হলো আর আজই সন্তান সম্ভবা? ছেলের বইয়ের সন্তান হবে শুনলে সকল মা কত খুশি হয়, কিন্তু আজ যে চৌধুরী বাড়ির কেউ খুশি হতে পারছে না। নতুন বইয়ের পেটে বাচ্চা, কি ভাবি কি? তিনি দুকদম এগিয়ে এলো সারার দিকে। এই মেয়ে, এই বাচ্চা কার? কারিমার হুঙ্কারে কেঁপে উঠল সারা। কি বলবে এখন সে? ভয়ে ভয়ে তাকালো চেয়ারে বসে থাকা আদ্রের দিকে। আয়েশ করে পরোটা চিবোচ্ছে, যেন শুনতেই পারছে না কিছু। চারপাশে কিছু হচ্ছে তাতে তার কিছু যায় আসে না। কাল রাতে বলেছিল কোনো ইন্টারেস্ট নাই সারার প্রতি, আজ যেন তাই প্রমাণ দিচ্ছে। কিন্তু রাতে তো বলেছিল বাচ্চার পরিচয় দিবে সে, তাহলে এখন কেন বলছে না কিছু? সারা কি করে সামাল দিবে এখন এই পরিস্থিতি? সারার কাছ থেকে কোনো জবাব না পেয়ে কারিমা তার চুলের মুঠি শক্ত করে ধরে হুঙ্কার ছাড়ল আবারও। বলছিস না কেন? এই অবৈধ বাচ্চা কার? কোথা থেকে নিয়ে এসেছিস? ব্যথায় কুকড়ে উঠছে সারা, থরথর করে কাঁপছে সে। চারদিকটা অন্ধকার হয়ে আছে। এমন সময় পেছন থেকে কারো শব্দ ভেসে এলো কানে, ওর পেটের বাচ্চা আমার। আর বাচ্চা কখনো বৈধ অবৈধ হয় না, অবৈধ হয় সম্পর্ক। বাচ্চা সর্বদাই বৈধ, আল্লাহ চায় বলে বাচ্চা আসে। উপস্থিত সকলে পিছন ঘুরে তাকালো। কারিমা চৌধুরীর হাতের বাঁধন আলগা হয়ে এলো। হতভম্ব হয়ে সকলে তাকিয়ে আছে আদ্রের দিকে।
হাতে থাকা দুধের গ্লাসের পুরোটা দুধ এক চুমুকে শেষ করে তবে টেবিল ছেড়ে উঠে আসলো আদ্র। শান্ত গলায় ধীরে ধীরে বলছে, এত হইচই কেন করছো? ওইটা আমার বেবি। কারিমার রাগান্বিত চোখে তাকিয়ে বলে আদ্রির দিকে, কি সব আবল তাবল বকছো তুমি? কালমাত্র বিয়ে করেছো, আর আজ বলছো ওর পেটে তোমার বাচ্চা? একদিনে বাচ্চা কি করে হয়? আম্মু, বিয়ে কাল করেছি, বলিনি তো বাচ্চা কাল হয়েছে? বললাম তো এই বাচ্চা আমার। আর কি করে কি হয়েছে তার নিশ্চয়ই বিশ্লেষণ করে বোঝাতে হবে না তোমাদের। আদ্রের কথা শেষ হতে না হতেই ঠাস করে এক চর পড়ল তার গালে। ছেলেটার গালে চরটা দিয়েছে আকবর চৌধুরী। তুমি ঠিক কবে এতটা নিচে নেমেছিলে আমাদের জানা ছিল না। মানুষ থেকে অমানুষ কবে হয়েছ? আদ্র পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। এত বড় হলো কখনো তার গায়ে হাত তোলেনি আকবর। আজ একটা মেয়ের কারণে রাগে জল শক্ত হয়ে আসছে তার। পরিস্থিতি সামাল দিতে কায়েস মুখ খুলল, যা হওয়ার হয়ে গেছে। তাছাড়া দাদু ভাই যেমন একটা অন্যায় কাজ করেছে, ঠিক তেমন তাকেই তো বিয়ে করেছে। সুতরাং এটা নিয়ে আর বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। লোকে শুনলে চৌধুরী বাড়ির বদনাম রটে যাবে। এই বিষয়টা না হয় মাসখানেক বাড়ির ভিতরে থাকো। দাদু ভাই যাও, বউকে নিয়ে ঘরে যাও। আদ্র বড় বড় পদক্ষেপে রুমে চলে গেল। সারাও তার পিছন পিছন রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিল আদ্র। দেয়ালের সাথে সারার হাত শক্ত করে চেপে ধরে রাগী গলায় বলল, বমিটাকে রুম থেকে করা গেলে হতো না? এই সকাল সকাল ঝামেলা পাকাতেই হলো। একটা মাস বিষয়টা গোপন রাখতে পারলে না পরিবারের কাছে? আহ, লাগছে আমার, ছাড়ুন। আর রুম থেকে বমি করে যাব কিভাবে? আমার তো খাবার টেবিলে যাওয়ার পর বমি পেয়েছে। আদ্র ছেড়ে দিল সারার হাত, বিরক্ত নিয়ে বলল, হ্যাঁ, মহান কাজ করেছেন ম্যাডাম। আর আপনাকে বাঁচাতে গিয়ে আমার সম্মান নষ্ট হলো পরিবারের সামনে। বা আদ্র চৌধুরী, বাহ। আর এতেই যখন ঝামেলা করলেন, সবাই যখন জিজ্ঞেস করছিল বমির কারণ, তখন বললেন না কেন কিছু? কেন মুখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন? সারা আমতা আমতা করল। আপনি তো বলেছিলেন বাচ্চাকে আপনার পরিচয় দিবেন, যতদিন না আমার প্রেমিককে খুঁজে না পায়। আদ্র হাসল, ঠোঁট বাঁকিয়ে। আমি বললাম, আর আপনি যে কথা ধরে আমার উপর ভরসা করে বসে আছেন তো? আচ্ছা মিস সারা, যাকে বিশ্বাস করা যায় না তাকে ভরসা কি করে করে মেয়ে মানুষ? সত্যি আজব বটে, বলেই আরও এক পলক বাঁকা হেসে বেরিয়ে গেল। সারা থ হয়ে দাঁড়িয়ে আছে, বিশ্বাস করে না। মানে আদ্র কি বোঝাতে চাইল এই কথা দ্বারা? বোধগম্য হল না সারার। চিন্তিত মন নিয়ে বসে পড়ল খাটের ওপর। সকালে ঘুমিয়েছিল অনি, তাই ঘটনাস্থলে উপস্থিত ছিল না। কিন্তু ঘুম থেকে উঠে যখন দাদির মুখে সবটা শুনল, তখন এক দৌড়ে আদ্রের রুমে এসে সারা তখনও রুমে বসে আছে। বের হতে ভয় লাগছে তার। মাত্রই যা ঘটে গেল, এরপর কোন মুখে সকলের সামনে যাবে? রুম থেকে বের হলেই নাকি কে প্রশ্ন করে বসে, তখন তো আরেক বিপদ। অনি এসে ঝাপটে ধরল সারাকে। ভাবিমণি, সত্যি ফুপিয়ে হব আমি? বলো না গো, বলো না। অনির মিষ্টি সুর আর বাচ্চামো স্বভাব দেখে না হেসে পারল না সারা। নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটিয়ে জবাব দিল, হবে তো। জানো ভাবিমণি, একটা বাবুর কত শখ আমার। আমি তো ভাইয়াদের ছোট একমাত্র বোন। আমার পর তো আর কোনো ভাই বোন নেই। সে ছোট থেকে আমার খেলার সাথেও নেই একটা। একা একা এ বাড়িতে বড় হতে হয়েছে। স্কুল, কোচিং, এ বোর্ডিং বাড়ি। মাঝে মাঝে অবশ্য পাপা, ভাইয়া ওরা বাইরে ঘুরতে নিয়ে গেছে। কিন্তু কি বলতো, বাড়িতে একটা খেলার সাথী, একটা বন্ধু কিছুই নেই আমার। আদ্র ভাইয়া যা ঘুরিয়েছে, আর একজন তো। এইটুকু বলেই থেমে গেল অনি। দাঁত দিয়ে জিভ কাটল, মনে মনে নিজেকে শাসালো। হায়রে অনি, কি ভুল বকছিস? নিষিদ্ধ জিনিসই বলা লাগে তোর। আর একটু হলেই তো পাতলা ঠোঁটের ফাঁক দিয়ে সব বেরিয়ে আসতো। তখন নিশ্চয়ই পাপা তোর কল্লা কাটত। সারা মনোযোগ দিয়ে শুনেছিল অনির কথা। হঠাৎ থেমে যাওয়াতে বেশ অবাক হলো। কথার প্রথমে অনি একবার বলেছে ভাইয়ারা, ব্যাপারটা সারা তেমনভাবে নেয়নি। কিন্তু এখন আবার কি বলতে গিয়ে থেমে গেল। আর একজন কে অনি? তোমার না একটাই ভাই, আদ্র চৌধুরী? ভরকে গেল অনি। দ্রুততার সাথে উত্তর দিল, একটাই তো। বলতে চাচ্ছিলাম আরেকজন থাকলে কতই না ভালো হতো। এখন তো একটা চকলেট, একটা গিফট পেতে হয়, তখন সব ডাবল ডাবল হতো। আচ্ছা ভাবিমণি, তুমি থাকো, আমি এখন আসছি। বলে ছুটে পালালো যেন অনি।
অনির আচরণ একদম ভালো ঠেকেনি সারার কাছে। কেন জানি মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছিল অনি। যাক, সেসব চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলল। সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হতাশার শ্বাস টানছে সারা। ফোনে একটা সেভ নাম্বারের দিকে তাকিয়ে আছে সে। নাম্বারটা জামাই জান দিয়ে সেভ করা। সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি কোথায় লাহাম? 2 মাসের বেশি সময় হলো তুমি নিখোঁজ। হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে তুমি? ওই তো সেদিন তোমার বুকে মাথা রেখে শুয়েছিলাম। তুমি কথা দিয়েছিলে সারা জীবন এমন করেই বুকে আগলে রাখবে। তোমার ভালোবাসার স্পর্শে ভরিয়ে দিয়েছিলে আমার হৃদয়। তাহলে আজ কোথায় তুমি? ভাবতে ভাবতে সারার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। রুমে কারো প্রবেশের শব্দ অনুভব করতেই চোখ মুছে নিল দ্রুত। দুর্বলতা কারো সামনে প্রকাশ করতে নেই। সারাদিন পর আদ্র বাড়ি ফিরেছে। মুখ দেখে বোঝা মুশকিল এখনও রেগে আছে কিনা, আর থাকলেই বা কি। এসবে তোয়াক্কা করে না সারা। আদ্র ফ্রেশ হয়ে শুয়ে পড়ল বিছানায়। সারার মনে প্রশ্ন জাগল, আচ্ছা উনি কি বাইরে থেকে খেয়ে এসেছে? একবার জানতে চাইব কি? পরক্ষণেই ভাবল, না না, খাবে না। খাবে তাতে আমার কি? আমি তো আর ওনার বিয়ে করা বউ না যে উনি কি করছে খাচ্ছে ওইসব খোঁজ নিব। নিজের বোকা ভাবনায় নিজেই হাসল। বউই তো, তবে মন থেকে তো আর বউ না, তাই এসব বউগিরি দেখানো চলবে না। পরে না আবার আদ্র সত্যি সত্যি স্বামীর অধিকার খাটাতে আসে। সারা নিজেকে শুধালো, সুতরাং বউ জামাই বাদ, কাজের কথায় আসা যাক। সারা গলা ঘেঁষে রাখল, ভাইয়া। আদ্র মৌন রইল। এই যে আদ্র ভাইয়া। এবার নড়ে চড়ে উঠল আদ্র, আমায় বলছো? জি। আপনি ছাড়া এ ঘরে আর কে আছে? তা আমায় ভাই ডাকছো কেন? তোমার কোন জন্মের ভাই আমি? দেখুন, আমরা মুসলিম, আমাদের একটাই জন্ম। সনাতন ধর্মের মতো 7 জন্ম 8 জন্ম নেই, বুঝলেন? সো এই জন্মেরই ভাই। এই মেয়ে কথায় কথায় ভাই ডাকবে না আমায়। সারা লাফিয়ে উঠল, কেন কেন? এই তো আসল বের হচ্ছে। কাল রাতে তো খুব বললেন আমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আর এক রাত যেতে না যেতেই এখন ভাই ডাকতে না করছেন। আজব তো। ইন্টারেস্টের সাথে ভাই ডাকার কি সম্পর্ক? দেখুন, আপনি বয়সে আমার থেকে বেশি বড় না। আমার বড় একটা ভাই থাকলে আপনার বয়সই থাকতো। আর আপনি তো অত বেশি বড়ও না যে আপনাকে কাকা মামা ডাকবো। সুতরাং ভাইয়াই ঠিক আছে। ভাইয়াস পারফেক্ট। আদ্র কপাল চাপড়ালো। মনে মনে বলল, বিয়ে করা বইয়ের মুখে ভাই শোনার জন্যই বেঁচে আসিস ভাই তুই। মেনে নে। কি ভাবছেন? যাক, বাদ দিন এসব কথা। আসল কথায় আসুন। আপনি কবে আমাকে নিয়ে বের হবেন আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে? আমি তোমার বয়ফ্রেন্ডকে খুঁজতে বের হব মানে? আমি কেন যাব? তোমার প্রয়োজন থাকলে তুমি খুঁজে বের করো তাকে। আমি কি করে বের করব একা একা? তাছাড়া আপনাকে তো বিয়েই করলাম দুজন মিলে তাকে খুঁজবো বলে। আমায় তো পাপা বাড়ি থেকে একা ছাড়তো না, আর আমারও একা সাহসে কোলায়নি। তাই ভেবেছি বিয়ের পর আপনাকে নিয়ে খুঁজতে যাব। আর আপনি না কাল বললেন আমায় সাহায্য করবেন। উচ্চ শব্দে হাসলো আদ্র। বেশ জোকস বললে তো। কি বললে? তুমি আমায় বিয়ে করেছো তোমার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করার জন্য? বিয়েটা ছেলে খেলা তোমার কাছে যে বয়ফ্রেন্ড খোঁজার জন্য বিয়ে করবে? আপনিও তো বিয়েটা সত্যি সত্যি করেননি। আপনিও তো বিজনেস ডিল হিসেবে বিয়ে করেছেন। সারার কথায় রক্তচক্ষু করে তাকালো আদ্র। চুপ, একদম চুপ। কি ভাবছো কি তুমি আমায়? আদ্র চৌধুরী আমি। কোনো কাজ নেই আদ্র চৌধুরীর? যে মেয়ে রাতে ছড়ি নিয়ে ঘুমায় আমায় খুন করার জন্য, তাকে নিয়ে তার বয়ফ্রেন্ডকে খুঁজবো আমি? তা আবার বেঁচে আছে কি মরে গেছে কে জানে। সো ফানি। হাসালে বাবু। সারা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। চোখ পাকিয়ে তাকালো আদ্রের দিকে। এরপর বুক শটান করে খানিকটা ভাব নিয়ে বলল, ইসরে, আদ্র চৌধুরী আসছে। এই শুনুন, আপনি চৌধুরী হতে পারেন, তবে মনে রাখবেন আমিও কিন্তু কম না। সারা শেখ আমি। শেখ বংশের মেয়ে, বুঝলেন? তা আবার একমাত্র মেয়ে। সো আমাকে অতটা ঠনকো ভাবার কিছু নেই। আর শুনুন, আমি আগে সবসময় ফেসবুকে দেখতাম যে মেয়েরা বোঝে কম চিল্লায় বেশি। কিন্তু কি বলুন তো চৌধুরী সাহেব, এখন দেখছি আপনি ছেলে হয়ে বুঝেন কম, চিল্লান বেশি। দেখুন, আপনাকে মারার জন্য আমি ছুরি টুরি নিয়ে ঘুমাইনি। আপনি তো আমার শত্রু না, তাহলে অযথা আপনাকে কেন মারতে যাব? আপনি তো আমার বর। বরং আপনাকে মারলে তো আমি এখন বিধবা হব।
আর আমার বয়ফ্রেন্ডকে খুঁজেও বের করতে পারবো না। একটু নিজের ভালোর জন্য হলেও তো আপনাকে বাঁচিয়ে রাখা লাগবে আমার। এতক্ষণ সবকিছু স্বাভাবিকভাবেই শুনছিল আদ্র। হঠাৎ তার চল শক্ত হয়ে এলো। হাত মুঠিবদ্ধ করে বড় বড় পদক্ষেপ ফেলে বেরিয়ে গেল। বের হওয়ার আগে অবশ্য ব্যঙ্গ করে বলে গেছে, মেয়েরা বরাবরই স্বার্থপর হয়, আর ঠিক এ কারণেই মেয়েদের প্রতি ইন্টারেস্ট নাই আমার। আর তুমি আজ আবারও তার প্রমাণ দিলে। আর শেষে কি যেন বললে, আমি তোমার বর, আমাকে মারতে কেন যাবে তুমি? যে মেয়ে বয়ফ্রেন্ডকে খোঁজার জন্য বিয়ে করে সে নিজ স্বার্থের জন্য সব কিছুই করতে পারে, আর যেটা বিয়ে মন থেকে মানেই নাই সেখানে নাকি বর মানে আমায়। তোমার মতো নাটকবাজ মেয়েদের দু চারটা কথায় গলে যাওয়ার ছেলে আদ্র চৌধুরী না। পারো তো আজই নিজের বয়ফ্রেন্ডের কাছে চলে যেয়ে আমায় আপদমুক্ত করো। সারা অবাক হয়ে চেয়ে রইল। আরে, উনি তো ভুল বুঝলো আমায়। কি যে মুশকিল। অনি, অনি। জানালার পাশ থেকে ফিসফিস ডাক শুনে দ্রুত জানালার কাছে গেল অনি। তার রুমটার নিচতলার একদম কর্নারে। বাড়ির পেছনের দেওয়াল থেকে তার জানালার দূরত্ব মাত্র 1 হাত পরিমাণ হবে। অনি কান পেতে রইল। তৃতীয়বারের মতো ডাক এলো, অনি। অনি এবার শিওর হলো, হ্যাঁ, তাকেই কেউ ডাকছে। জানালা খুলতেই দুটো চকলেট বক্স, বিশাল বড় টেটি, কতগুলো হেয়ার ক্লিপ অনির হাতে ধরিয়ে দিল কেউ। অন্ধকারে মুখ বোঝা যাচ্ছে না লোকটার, তবে অনি যেন ঠিকই টের পেল কে এই মানুষ। ফিসফিসিয়ে বলল, এত রাতে তুমি এই জানালা দিয়ে কেন? আমার অনির বার্থডে আজ, আর আমি আসবো না? সবার আগে উইশ করব, তা না কি করে হয়? অনি হাসল। আনন্দে তার চোখের কোণে পানি চিকচিক করছে। জানালার গ্রিল ভেদ ধরে বাইরে থাকা পুরুষের কপালে আলতো চুম্বন ছোঁয়া ছেয়ে দিতে দিতে বলল, তুমিও না। ঠিক তখনই রুমের বাইরে থেকে দরজায় ঠক ঠক শব্দ ভেসে এলো, সাথে মা বাবা দাদু সকলের গলার শব্দ। অনি পাখি, আমাদের অনি পাখি কি ঘুমিয়ে গেল নাকি? বাড়ির পুরুষটা বিরক্ত গলায় বলল, ওই যা, তোর হিটলার পরিবার এসে হাজির হয়েছে। বলেই অন্ধকারে মিশে গেল লোকটা। অনি এতগুলো চকলেট আর এত বড় টেডি, এত এত গিফট কোথায় লুকাবে? বুঝতে না পেরে খাটের তলায় ধাক্কা দিল এগুলো। এরপর ঘুমের ভাঙ ধরে দরজা খুলতেই পায়েসের বাটি এনে 1 চামচ মেয়ের মুখে পড়ে দিল কারিমা চৌধুরী। একে একে হেমা, কায়েস সবাই এসে মিষ্টিমুখ করালো। সবার পেছনে সারাও দাঁড়িয়ে আছে। আদ্র বোনকে টানতে টানতে বলল, চল, আগে কেক কাটবি। সকলে ছাই দিল তাতে। সবাই মিলে বের হয়ে যাওয়ার সময় খাটের নিচে লুকানো টেডির একটা পা দেখতে পেল সারা। সবাই বেরিয়ে গেলে হালকা উকি দিতে তার সামনে দৃশ্যমান হলো নতুন টেডি আর কয়েকটা চকলেট বক্স, যা দেখে সারার চোখ গোল গোল হয়ে গেল। কেউ এসেছিল অনির কাছে, কিন্তু কে? আর অনি বা এসব লুকিয়ে কেন রেখেছে? আচ্ছা, অনি প্রেম করে না তো? তার ভাবনার মাঝে ডাক পড়ল ড্রয়িং রুম থেকে। ড্রয়িং রুমে ছোট পরিসরে কেক কাটার আয়োজন করা হয়েছে। বাড়ির সকল সার্ভেন্টরাও উপস্থিত এখানে। মা বাবা দাদু আদ্র থেকে শুরু করে সকলেই কিছু না কিছু গিফট দিচ্ছে, যা দেখে মন খারাপ হয়ে গেল সারার। সে তো জানতো না আজ অনির জন্মদিন। সে তো কোনো গিফট আনেনি, এখন কি দিবে? মন খারাপ করে পেছন থেকে রুমে চলে যেতে নিলেই ডেকে ওঠে অনি, ভাবিমণি, কোথায় যাচ্ছ গো? আমার গিফট দিবে না তুমি? পাজোড়া থেমে যায় সারার। কি বলবে এখন? সারা আমতা আমতা করতে লাগলো। তখনই অনি বলল, তোমার থেকে কিন্তু আমি যে সে গিফট নিব না, ভাবিমণি। সারা ভ্রু কুঁচকাল। অনি একগাল হেসে বলল, তোমার বেবিটা চাই আমার। ও সারাক্ষণ আমার সাথে থাকবে, কিন্তু আমাকে মামনি বলে ডাকবে। ছোট কুইন চাই আমি, আর এটাই আমার সবথেকে বড় গিফট। সারাসহ উপস্থিত সকলে হাসল অনির কথায়। সকালে নাস্তা করার জন্য ডাইনিংয়ে বসেছে সকলে। সারাও এসে চেয়ার টেনে বসতে নিতেই চেঁচিয়ে উঠল কারিমা চৌধুরী, অনি, তাকে বল এখানে যেন না বসে। কথাটায় সকলে নড়েচড়ে উঠল। সকলের দৃষ্টি কারিমার দিকে। কেন আম্মু? ভাবিমণি খাবে না নাকি? না, এখানে খেতে পারবে না। ওর খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি আমি। এ সময় অনেক খাবারের গন্ধ সহ্য হয় না। এখানে এক একজন এক এক খাবার খাবে, সমস্যা হবে তার। তাই এখন থেকে ঘরেই খাবে ও। কারিমার এহেন কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সকলে। সারা মাথা নুইয়ে ঘরে চলে গেল। কারিমার রাগে ক্ষোভ কঠিন করে কথা বলে,
কাল থেকে কারিমাকে জমের মতো ভয় করে সারা। সারার পেছন পেছন একজন সার্ভেন্ট রুমে খাবার নিয়ে এলো। এক গ্লাস গরম দুধ, সেদ্ধ ডিম, রুটি, কলা, আপেল এসব নিয়ে এসেছে। বেডসাইডের টেবিলে রাখতে রাখতে সার্ভেন্ট বলল, খালাম্মার অর্ডার, সবগুলো খাবার যেন শেষ করেন। এ সময় বেশি বেশি না খেলে নাকি বাচ্চার ক্ষতি হইব, বলেই সার্ভেন্ট বেরিয়ে গেল। সারা তো অবাক, রাগী মানুষটাও তার জন্য এত চিন্তা করছে, এত যত্ন করছে। কয়দিন হলো মেয়েকে দেখে না রাজেশ। পুরো নাম রাজেশ শেখ, সারার বাবা। দুহাত ভরে নানান রকমের ফলমূল সহ আরও অনেক কিছু সাথে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে পা রেখেছেন তিনি। চৌধুরী বাড়িতে পা রাখতে সকলে তাকে আপ্যায়ন শুরু করলেন। কারিমা চৌধুরী বেয়াইকে নাস্তা দিলে তিনি বললেন, মেয়েটাকে নিতে এসেছি আপা। কারিমা নাচুক করল, নানা ভাই সাব, এ অবস্থায় আমরা বউকে ওই বাড়িতে পাঠাতে পারি না। মা নেই, কে খেয়াল রাখবে তার? কারিমার কথায় ধাক্কা খেল রাজেশ। আপনার কথার মানে বুঝতে পারলাম না। কারিমা মুখটা অন্ধকারে ঢেকে গেল। আসলে কি বলুন তো, ছেলে মেয়ে এমন একটা কাজ করেছে যার বলা হয়নি আপনাকে। এটা বলেই সব কথা খুলে বলে কারিমা। সবটা শুনে চক্ষু কপালে উঠে গেল রাজেশের। কিছুক্ষণ চুপ থেকে মেয়ের রুমে গেল। যা বোঝার সে বুঝে গেছে। সারার সাথে বেশ খানিকক্ষণ কথা বলল রাজেশ। রুম থেকে বেরিয়ে গেলে সারা কাঁদতে লাগলো। বিষয়টা খেয়াল করল কারিমা। রাজেশ চলে গেলেন। বিছানার চাদর খামচে ধরে হো হো করে কেঁদে উঠল সারা। সকলেই ভাবছে তার পেটের বাচ্চাটা এবারের সন্তান। এবারের মানুষগুলো কত স্বপ্ন দেখছে, কিন্তু যখন আসল সত্যি জানতে পারবে তখন কতই না কষ্ট পাবে। ক্লান্ত শরীর নিয়ে গা এলিয়ে দিতেই চোখে ঘুম লেগে আসলো সারার। রাত 11টার দিকে আদ্র আসলো। ওঠো। সারা ঘুম থেকে হকচকিয়ে উঠল। ঘুমের আড়মোড়া ভেঙে তাকালো আদ্রের দিকে। কি হয়েছে? আদ্র উত্তর দিল না। নিজের ফোন বের করে সারার সামনে ধরল। সারা ফোনের স্ক্রিনে তাকিয়ে লাফিয়ে উঠল। লাহাম, লাহামের ছবি আপনি কোথায় পেয়েছেন? আর লাহামের সাথে এটাকে? ঘুমিয়ে পড়ো, কাল সকাল করে উঠবে, আমরা সিলেট যাব। সারা ভ্রু কুচকাল। আপনার সাথে আমি সিলেট কেন যাব? আচ্ছা লোক তো আপনি, মনে মনে এত কিছু আপনার। মুখে বলেন কোনো ইন্টারেস্ট নাই, আবার ঠিক আমায় নিয়ে সাজে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন তো? না না, আমি তো যাব না আপনার সাথে। দেখুন, লাহাম কোথায় তাই বলুন। সারার কথায় চোখ পাকিয়ে তাকালো আদ্র। এই, এত বেশি কথা বলো কেন তুমি? মাথায় কি সারাদিন এসবই ঘোরে নাকি? সিলেট তোমার প্রশ্নের উত্তর দিতে নিয়ে যেতাম। এখন গেলে যাবে না? গেলে নাই, আমি বাসের টিকিট ক্যান্সেল করে দেব কল করে। ভরদুপুরে সিলেটের পাহাড়ি অঞ্চলের একটি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে সারা আর আদ্র। বুকের ভেতর কেমন ধুকপুক করছে সারার। মিনিট খানেকের মধ্যে একটা 2-2.5 বছরের ছেলে কোলে করে এসে সামনে দাঁড়ালো একজন মেয়ে। বয়স 23-24 হবে, আর তার বেশি নয়। গোলগাল চেহারা। কি তা খোঁজেন আপনারা? কোন থেকে আইলেন? সারা কিছু বলতে গেলে তাকে থামিয়ে দিয়ে আদ্র বলে, লাহাম নামের কেউ একজন আছে এই বাড়িতে? হয়। তাই নিয়ে তো কামে গেছে। আপনারা কারা? সারা ঝটপট উত্তর দিল, আপনার ভাই কখন আসবে? মেয়েটি কপাল কোচকাল। কি তা কন এগুলা? হ্যাতে আমার ভাই হতে যাব কেন? আমার ফোয়ার ভাব লাগে। আদ্র মুচকি হাসল, কিন্তু সারার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আদ্র সারার কানের কাছে ফিসফিস করে বলল, উত্তেজিত হবেন না ম্যাডাম, বাবুর ক্ষতি হবে। আর এখনই বলবেন না কে আপনি, তাহলে দেখা যাবে আপনার প্রেমিক পুরুষ খবর পেয়ে আর বাড়ি আসলো না। সারা ভাবল কথাটা মন্দ বলেনি, তাই মুখ খুলল না সারা। তারা বেরিয়ে গেল বাড়ি থেকে। বাড়ির পাশে একটা দোকানে বসে আছে, একটু দূরে একটা ছোট পাহাড়ের মতো। হঠাৎ করে সারার শখ জাগল সে পাহাড়ে উঠবে। আদ্রকে ইশারা করে বলল, আমি না পাহাড়ে চড়ব। আদ্র মাত্র চায়ে চমক দিচ্ছিল। সারার কথা শুনে সরু চোখে তাকালো তার দিকে। মেয়েটা বোকা, কখন কি করতে হয় জানে না নাকি? কি দেখছেন? দেখুন, নজর দিবেন না আমার দিকে। মেয়ে দেখার এত শখ থাকলে বিয়ে করে এরপর বইয়ের দিকে তাকিয়ে থাকুন। সারার বোকা কথায় হাসি পেল আদ্রের। আদ্র খেয়াল করল দোকানদার আর চোখে তাকাচ্ছে তার দিকে। তাকানোর একটা বিশেষ কারণ আদ্র একটু আগে দোকানদারকে বলেছিল তারা ঢাকা থেকে এসেছে, সম্পর্কে হাজবেন্ড ওয়াইফ। আর এখন সারা গলা ফাটিয়ে বলছে,
সে যেন বিয়ে করে বইয়ের দিকে তাকায়। আদ্র কথার উত্তর না দিয়ে বলল, তোমার বয়ফ্রেন্ড এসে গেছে নিশ্চিত এতক্ষণে। চলো এবার। সারা আনন্দে লাফিয়ে উঠল। পাহাড়ে ওঠার কথা ভুলে গেল মুহূর্তেই। দ্বিতীয়বারের মতো লাহামের বাড়ির উঠানে পা রাখতেই দেখা গেল লাহাম বাচ্চাটাকে নিয়ে খেলা করছে। সারা দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। সারাকে দেখে থমকে দাঁড়ালো লাহাম। মস্তিষ্ক শূন্য তার। হয়তো হিসাব মিলাচ্ছি কি হতে চলছে। তুমি এভাবে কেন চলে এসেছিলে? আমাকে না বলে কেন আসলে তুমি? তোমার ফোন বন্ধ কেন ছিল? কি হয়েছিল তোমার? একনাগারে প্রশ্ন করছে সারা। সারার কথা শুনে লাহামের স্ত্রীও বেরিয়ে এলো। লাহাম রাগী গলায় বলল, তুমি এখানে কি করে আসলে? কেন এসেছ? আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কেন ফেলে এসেছিলে আমায় এভাবে? লাহামের স্ত্রী এগিয়ে এলো। ওই ফুরি, কে গো তুই? তাইনেরে এমন করে কথা কেন কইতেছস? সারার ভেতরটা ঝাঁকুনি দিয়ে উঠল। মেয়েটা কি সুন্দর অধিকার নিয়ে লাহামকে সম্বোধন করছে, অথচ সে কিভাবে পর হয়ে গেল। লাহাম ফোরন কাটল। দেখো সারা, যেখান থেকে এসেছিলে চলে যাও বলে ঘরে যেতে পা বাড়ালে পেছন থেকে চিৎকার করে উঠল সারা। চলে যাব? কোথায় চলে যাব? তোকে ছেড়ে কোথায় যাব আমি? আর এই মেয়েকে, এই বাচ্চাকে? সারার কথা শুনে তেড়ে আসলো লাহামের স্ত্রী। ওই ফুরি, কে রে তুই? আমার বরের বাড়ি এসা আমার বরের সাথে গলা উঁচা কইরা কথা কস, আবার জিজ্ঞাস আমি কে? সারা দুপা পিছিয়ে গেল। এই মেয়ের বর মানে? তাহলে কি লাহাম বিবাহিত? এই বাচ্চা লাহামের? চোখ বেয়ে পানি পড়ছে সারার। হাতটা পেটে চলে গেল। ওই বাচ্চা যদি লাহামের হয়, তাহলে এই যে পেটে, এটা কার বাচ্চা? কি হবে এর? লাহাম তো বলেছিল সে বাবা মায়ের একমাত্র সন্তান। চাকরির কারণে ঢাকা থাকে সে। সারাদের পাশের বাসায় ভাড়া থাকতো লাহাম। সারা তো প্রেমে পড়েনি। একদিন দুদিন এমন করে লাহাম কতদিন পিছু নিয়েছে সারার। এরপর আস্তে আস্তে প্রেমে পড়া। এমনকি তার মায়ের সাথেও কথা বলিয়ে দিয়েছিল সারাকে। বিয়ে করবে বলে কত স্বপ্ন, কত কি। আজ কিনা এক মুহূর্তে সব মিশে হয়ে গেল। লাহাম এগিয়ে এলো, শক্ত গলায় বলল, এই মাগির বাচ্চা, তুই এখানে কেন? যেখান থেকে এসেছিস সেখানে যা। সারা ঠাস করে চর বসিয়ে দিল লাহামের গালে। কুত্তার বাচ্চা, গালি দিস কেন? তোর বউ কোথা থেকে আসলো রে? এই জানোয়ার, তুই নাকি বিয়ে করিসনি, তাহলে এই বাচ্চা কোথা থেকে আসলো? রেগে মেগে তেড়ে আসলো লাহাম। হ্যাঁ করেছি বিয়ে, তাতে তোর কি? আমার জীবনটা কেন নষ্ট করলি? তুই এমনি নষ্ট, তোকে আর কি নষ্ট করব? এতক্ষণ পেছনে দাঁড়িয়েছিল আদ্র। এবার এগিয়ে এসে সারার হাত টেনে বলল, চলো বাসায় যাবে। লাহাম বাঁকা হাসল। নষ্টা মেয়ে ছেলে নাগর নিয়ে আসে আমার সংসারে ঝামেলা করতে। আদ্র রক্তচোখে তাকালো। এতক্ষণ যা বলেছিস তা তোদের ব্যাপার, বাট আমার সম্পর্ক টেনে একটা বাজে কথা বলবি তো জিপ টেনে ছেড়ে নিব। সারা চলো। সারাকে এক প্রকার টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসলো। এতক্ষণে গ্রামের লোক জমেছে বেশ কয়েকজন। সারা হাঁটু ঘেঁষে বসে পড়ল রাস্তার পাশে। মাথার ভিতর কেমন যন্ত্রণা হচ্ছে। লাহামকে হারিয়ে ফেল সে এত সহজে। গ্রামের লোকেরা এক একজন এক এক কথা বলছে, সকলের মাঝে জানার আগ্রহ। কজন মহিলা সারার অবস্থা দেখে এগিয়ে এলো। হালে এক গ্লাস পানি, পানিটা খাইয়া নাও। কেডা তুমি? এই গাঁয়ে কেন? সব খুইলাকাও দেখি আমগোর। সারা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালো। তার ঠোঁট যে কাঁপছে তীর তীর করে। আদ্র বলল, বাদ দেন আন্টি, আপনারা বরং চলে যান। আমি ওনাকে বাসায় নিয়ে যাচ্ছি, প্লিজ একা ছেড়ে দিন। আদ্রের অনুরোধে সকলেই পা বাড়ালো নিজ গন্তব্যে। আচমকা পেছন থেকে ডেকে ওঠে সারা, দাঁড়ান সবাই। সারার ডাকে থেমে গেল সকলে। ৩-৪ জন মহিলার সাথে কজন পুরুষও আছে। সারা উঠে দাঁড়িয়ে বলতে লাগলো একে একে সকল ঘটনা। আমি আমার বাবার একমাত্র মেয়ে, মা নেই, জন্মের সময় মারা গেছে। কাজের লোকদের কাছে মানুষ হই আমি। এরপর একদিন লাহামের সাথে দেখা। আমাকে নাকি প্রথম দেখাতেই ভালো লাগে তার। আমি ছিলাম আমার আব্বির আদরের মেয়ে। প্রেম ভালোবাসায় আমার যোগ ছিল না কখনোই, তবু তার মিথ্যা নাটকের কাছে হার মানতে হয়। এরপর সবটা দিয়ে বিশ্বাস করতাম তাকে, ভালোবাসতাম। তার মায়ের সাথেও কথা বলে দিয়েছিল আমায়। সারার কথা শুনে এক মহিলা বলল, মা কইতে পারলা, অয়তো এতিম।
সারা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর মলিন হাসে, মনে মনে ভাবে। তারপর একে একে বলতে থাকে সবকিছু। সবটা শুনে সবাই দুঃখ প্রকাশ করছে। কপাল পড়েছে মেয়েটার। বাটপাটার পাল্লাসে পড়ে মেয়েটার জীবন শেষ। সকলের কথার মাঝে সারা দৌড়ে গেল একটা পাহাড়ের কাছে। ছোট রকমের একটা পাহাড়ে উঠেছে সারা। তার পিছন পিছন ছুটে চলেছে আদ্র। পেছন থেকে ডাকছে সারাকে। তার পেছনে পেছনে গ্রামবাসীরা। এক পা এগিয়ে দিতেই পেছন থেকে খপ করে সারার হাত ধরে নিল আদ্র। আচমকা হাতে টান সামলাতে না পেরে আদ্রের বুকের ওপর পড়তেই আদ্র তাকে সোজা করে দাঁড়িয়ে সজোরে থাপ্পড় মারল গালে। তাদের পেছনে এতক্ষণে এসে গ্রামবাসী সকলে উপস্থিত হয়েছে। মহিলারা এগিয়ে এসে ধরল সারাকে। কি করতে যাচ্ছিলে তুমি? আর একটু হলেই তো নিচে পড়ে যেতে। সারা কাঁদছে, কোনো উত্তর নেই। কাঁদতে কাঁদতে বলল, বেঁচে থেকে আর কি হবে? কার পরিচয়ে বাঁচব, যাকে এতটা বিশ্বাস করেছিলাম? পাশ থেকে মহিলা বলল, তুমি নিজের পরিচয়ে বাঁচবে। সারা নাক টেনে কান্না থামাতে চেষ্টা করে বলল, আর পেটের বাচ্চা, সে কার পরিচয়ে বাঁচবে? উপস্থিত সকলের মাঝে টনক পড়ল এবার। সকলের মুখে হাত। তবুও সকলে বুঝেছে ওর মতো প্রতারকের জন্য কেন নিজের জীবন নষ্ট করবে। আদ্র ধৈর্যহারা হলো। সারার হাত ধরে টানতে টানতে গাড়িতে এনে বসিয়ে ড্রাইভিং শুরু করলো। ছটফট করছে সারা। আমাকে কেন বাঁচাতে গেলেন? আমি বাঁচতে চাই না। সারার কথায় হঠাৎ ব্রেক কষল আদ্র। একটু ঝুঁকিয়ে এসে বলল, কানের কাছে ঘ্যান ঘ্যান করবি, একদম জানে মেরে ফেলব। মরে যাবি যা, কিন্তু বাচ্চা রেখে তারপর মরিস। আদ্রের এহীন কথায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে সারা। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলে, এই, আমায় তুইতুকারি করছেন কেন আপনি? টনক নড়ল আদ্রের। নড়ে চড়ে বসে বলল, ইচ্ছে হয়েছে তাই। বারবার মরার কথা বলতে লজ্জা লাগে না? তো কি করব? এতদিন তো আশা ছিল। আমি যে পাপী, এই পাপিষ্ঠ জীবন নিয়ে কিভাবে থাকবো, মুখ দেখাবো? বাচ্চার কি হবে? আদ্র শান্ত হলো। আগেও বলেছি, এখনও বলেছি, বিয়ে যখন করেছি, বাচ্চাকে পরিচয় দিতে অসুবিধা আমার হবে না। সুতরাং এসব নিয়ে চিন্তা করে শরীর খারাপ করার প্রয়োজন দেখছি না, বলে গাড়ি চালাতে শুরু করে। এই এই থামুন। আদ্র থামল না। না থামিয়ে বলল, কেন? থানায় যাব, মামলা দিব ওর নামে। প্রয়োজন নেই, আসে। সে আমার জীবনটা নষ্ট করলে, এমনভাবে ঠকালো, আর আমি এমনি ছেড়ে দিব? আদ্র ভাবল, কথা ঠিক। তুমি চাও সে তার পাপের ফল ভোগ করুক? চাই। ব্যাস, বাকিটা আমিই দেখে নেব। বাড়ি চলো। আপনি কিভাবে দেখে নেবেন? আদ্র গরম চোখে তাকালো। চোখ দিয়ে দেখে নেব? ভরসা করো তো আমায়। চুপচাপ থাকো, আমার বাচ্চার ক্ষতি হবে এতে হাইপার হলে। আপন মনে গাড়ি চালাচ্ছে আদ্র। সারার হৃদয়ে একটা শীতল অনুভূতি ছেয়ে গেল। সত্যি অদ্ভুত মানুষটা। স্কুল ব্যাগ দোকানে নিয়ে হেলে দুলে হাঁটতে হাঁটতে ক্লাসে প্রবেশ করল অনি। হাতে তার একটা চকলেট, সেটাই খাচ্ছিল এতক্ষণ ধরে। ক্লাসে পা রাখতে যাবে তখনই তার সামনে হাঁটু গেড়ে এলো একগুচ্ছ তাজা গোলাপ হাতে বসে পড়ল সাইম। দুজনে এসএসসি পরীক্ষা দিবে এবার। সাইফকে এভাবে বসতে দেখে হাতে থাকা চকলেটে আরেকটা কামড় বসিয়ে দিল অনি। মুখের ভেতর চকলেট চিবোতে চিবোতে অনি বলল, কি রে, এমন গরুর মতো বই আছিস কেন? পেছনে থাকা সকলে মুখ টিপে হাসলে। সাইফকে সে প্রপোজ করতে, আর সে কিনা আগে গরু বলে ফেলল। সাইফ ঢোক গেল। না মানে, কি না কি মানে মানে করছিস? পেছন থেকে সাইফের বন্ধুরা ইশারা করছে তাড়াতাড়ি বলে দিতে। সাইফ চোখ বন্ধ করে নিল। চোখ মুখ খিচে বন্ধ করে বলতে লাগলো, তোকে একটা কথা বলবো অনি। হ্যাঁ বলবি, কিন্তু আর যদি হ্যাঁ না বলিস তাহলে মারবি না আমাকে? তোর হাতের মার খেতে খেতে আমি আটবুড়ো হয়ে যাচ্ছি এমনি। আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, সুতরাং হ্যাঁ বলে দে। অনি ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেলে। আমি কি সাধে তোকে গরু বলি? আমার বার্থডেতে আমার সাথে মজা করছিস এইভাবে? আরে গরু, এমনভাবে কেউ মজা নেয়? আমি তো সত্যি অনি, আমি মজা করছি না। সত্যি ভালো লাগে তোকে। দেখ, ফুল নিয়ে এসেছি। আরে ইয়ার, সিরিয়াসলি। অনেবার বিষয়টা সিরিয়াসলি নিল। সাইফ তার স্কুল বন্ধু, খুব ভাব দুজনের। সাইফ যে তাকে পছন্দ করে এটার আগের বেশ কয়েকবার। এমন নয় সাইফকে পছন্দ না অনির, অনিও পছন্দ করে বন্ধু হিসেবে। কিন্তু তাদের মধ্যে তো সারাক্ষণ টমজেরির মতো ঝগড়া লেগে থাকে, মারামারি কাটাকাটি হয়। তাহলে এখন কি সাইফকে হ্যাঁ বলাটা ঠিক হবে?
অনেকে চুপ থাকতে দেখে সাইফ উঠে পড়তে পড়তে বলছে, ওকে ফাইন, রাজি হলি না তো? আমি ক্লাসের অন্য মেয়েদের প্রপোজ করব। হ্যাঁ রে, তবে তো তোকে মাথা ফাটিয়ে মর্গে পাঠাবো, বলে সাইফকে দৌড়াতে লাগলো। খানিকটা দৌড়ে থেমে গেল সাইফ। ওই পাগলি, এরকম না করে প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিলেই তো হয় রে। অনি শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। কি বলবে এবার? হ্যাঁ বলে দিবে কি নাকি না বলবে? অনি কনফিউজড। তখন তার বন্ধুরা সকলে তাড়া দিল, অনি হ্যাঁ বলে দে, তোদের জুটি না জাস্ট ওয়াও হবে। অনি মুখে ভেঙচি কাটল, অ্যাকসেপ্ট করব এক শর্তে। কি শর্ত বল বল? আমার সব কথা কিন্তু মেনে চলতে হবে। পেছন থেকে সকলে হেসে একসাথে বলে উঠল, সে তো এখন ও তোর সব কথাই শোনে রে। হ্যাঁ, আমি ঝগড়া করি, মারামারি করি, তোর সাথে এটা ঠিক, কিন্তু কথা তো তুই যা বলিস তাই হয়। গাল ফুলালো অনি। তবুও প্রমিস করতে হবে। ওকে প্রমিস, এবার তো লাভ ইউ টু বল। অনি ভাব নিয়ে বলল, যা যা, লাভ ইউ টু। বলেই সাইফের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে পিছন ঘুরতে এমন কাউকে দেখতে পেল যা দেখে রীতিমতো হাত পা কাঁপছে তার। কাপা গলায় আওড়ালো, তুমি এখানে? বাসায় এসে রুমে শুয়ে আছে সারা। কিছুতে মানতে পারছে না ওই ঘটনা। মনে হচ্ছে সব ভ্রম, সব মিথ্যা ছিল। এই তো লাহাম এসে বলছে ওই সব নাটক ছিল। আমি তোমার আছি, আমার বউ নেই, বাচ্চা নেই, আমি তো তোমাকেই ভালোবাসি। কিন্তু না, এরকম তো হচ্ছে না। লাহাম তো আসছে না। হঠাৎ চিৎকার করে উঠল সারা। আদ্র রুমেই ছিল, শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র। সারা রেহেন চিৎকারের দিক পাশ না ফিরে তার সামনে গেল। কি হয়েছে বলার সাথে সাথে আদ্রের উন্মুক্ত বুকে ঝাঁপিয়ে পড়ল সারা। আদ্র না চাইতেও দুই হাতে আঁকড়ে নিল সারাকে। আদ্রের বুকে কান্নায় ভেঙে পড়ল সারা। ইদানিং ঘন ঘন খিদে পায় সারার, কিন্তু বারবার নিচে যেয়ে খাবার আনতে লজ্জা লাগে। সন্ধ্যায় বসেছিল, তখন কারিমা রুমে আসে। আদ্র বাসায় নেই। কারিমার হাতে কয়েকটা বয়ম। তাকে রুমে আসতে দেখে দাঁড়িয়ে যায় সারা। ওই দিনের পর থেকে তার জন্য খাবার রুমে পাঠানো হয়, আর বারবার সিঁড়ি বেয়ে ওঠানামা করা নিষেধ, তাই ঘরের মধ্যে বেশি সময় থাকে। কারিমা হাতের বয়মগুলো রেখে বলল, এখানে শুকনো খাবার আছে কয়েক রকমের। এ সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে, ঘন ঘন খিদে পায়। তুমি এ বাড়িতে নতুন, আমাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হওয়ার আগেই তাতে ফাটল বাঁধিয়েছ তোমরা। সব কথা আমাদের সাথে বলতে সংকোচ হবে তোমার, বুঝি আমি, তাই এগুলো রেখে গেলাম। আর যখন যা প্রয়োজন হয় বাড়ির কাউকে বলবে। অনি আছে, আম্মা আছে, আমার সাথে না হয় কথা বলতে দ্বিধা তোমার, তাতে কে বলো। আর কিছু খেতে ইচ্ছে করলে সার্ভেন্টকে বলে দিও, বা অনিকে বলবে। আর হ্যাঁ, কাজটা তোমরা একদম ঠিক করনি। বিয়ে হয়েছে বলে যে অন্যায় মাফ হয়ে গেল এমন নয়, যা করেছো তা পাপ। অন্যায় বলে সুরসুর করে বেরিয়ে গেল কারিমা। সারা তাকিয়ে আছে সেদিকে। সত্যি তো, এবারে লোকেদের সাথে ভালো সম্পর্ক তৈরি হওয়ার আগেই তো নষ্ট হয়ে গেল। আর এটাও তো সত্যি, সে পাপ করেছে, পাপী সে। তবুও এবারে লোকগুলো কত সুন্দর যত্ন করছে তার। কারিমা তাকে রাগ দেখায়, তবুও কেমন খেয়াল রাখছে তার। ভাইয়া তুমি। অনেক কাপা গলায় কথাটা বলছে, তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নতজানু হয়ে দাঁড়িয়ে আছে অনি। আর্যের মুখ দেখে বোঝা যাচ্ছে না সে রেগে আছে কিনা। অনির কথার কোনো জবাব না দিয়ে বলল, চল। অন্য সময় হলে অনি 104টে প্রশ্ন করত, কিন্তু আজ চোর ধরা পড়ার মতো করে আর্যের পিছন ছুটল কোনো কথা ছাড়াই। স্কুলের পাশে একটা পার্কের বেঞ্চিতে বসে আছে দুজন। শুনছান নীরবতা। অনির ভেতরে ভয়টা তরতর করে বাড়ছে। নীরবতা ভেঙে আর্য বলল, আমি আশাতেই খুশি না। অনি চোখ তুলে তাকালো আর্যের দিকে। কি জবাব দিবে বুঝতে পারছে না। আর্য উত্তরের অপেক্ষা করল না, উঠে পা বাড়িয়ে বলল, আমি আশায় তুই খুশি নস। ওকে, চলে গেলাম। আর্য কয়েক কদম যেতেই অনি দৌড়ে গিয়ে ঝাপড়ে ধরল তাকে। ভাইয়া। মেয়েটা ফুপিয়ে কাছে। আর্য সময় নিয়ে বলল, কান্না থামাতো অনি। তোর যেন কাঁদতে না হয়, তাই তো এখনো এই শহরে পা পড়ে আমার। তুই না থাকলে তো কবেই চলে যেতাম, তবুও তুই কাঁদছিস। অনি কান্না থামাতে চাইল, কিন্তু আজ যেন বাঁধ ভেঙেছে তার চোখের। আর্য ফের বলল, আমি রাগ করিনি তো, কেন কাঁদছিস বলতো? সত্যি রাগ করনি? আমি প্রমিস করছি এমন আর হবে না। আর্য হাসল, হুম, অনি এটা কিন্তু ঠিক না। আচ্ছা, সত্যি কি ভালোবাসিস তুই তাকে? অনি ভাবান্তর হলো। আর্য বুঝল ভালোবাসা মানেটা এখনো অনি বোঝে না,
তাই এর একটু সহজ করে বলল, ভালোবাসা টাসা বাদ দে, মন থেকে ফিল করিস তো। দেখ, যদি তোর মনে হয় ছেলেটাকে তুই আপন ভাবিস, তার সাথে কথা না হয়ে কষ্ট হবে, তাকে তোর রোজ মনে পড়ে, কিংবা তোর সব ব্যাপারে আগে ওর কথাই মাথায় আসে, তাহলে ধরে নে একটু একটু ভালোবাসিস। আর তুই যদি অমন কিছু ফিল করিস, তাহলে কি করে বলছিস আমার জন্য সব ছেড়ে দিবি? কি করে দূরে থাকবি কথা না বলে? এটা কি ঠিক হবে বলতো? অনেক ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর্য কি বলছে বুঝতে পারছি না ঠিক। আর্য হাসল। দেখ, আমি কিন্তু তোর ভালোবাসাকে অসমর্থন করছি না, বরং তোর ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আমি নিজে তোর এই পথে সঙ্গী হব। এই পথে যত বাধা আসবে, আমি ঢাল হয়ে তোদের পাশে থাকব। অনিক ভাইয়াকে জড়িয়ে ধরল। অনেকটা সময় পার হয়ে গেছে। আর্য আইসক্রিম নিয়ে অনির হাতে দিতে দিতে বলল, যা ক্লাসে যা, নয়তো তোর পরিবারে কেউ আবার তোকে দেখলে, বাইরে দেখলে হাজারটা প্রশ্ন করবে। আমার জন্য না তোকে আবার কি শুনতে হয়? বলেই চলে গেল আর্য। অনেক দীর্ঘশ্বাস ফেলল। আর্য ভাইয়া যদি পরিবারের সাথে থাকতো তো কতই না ভালো হতো। কতগুলো বছর হয়ে গেল ভাইয়া বাড়ি যায় না। ভাবতে দীর্ঘশ্বাস ফেলল অনি। সারা ভাবছে কি করবে। এভাবে আদ্রের ঘাড়ে বসে থাকা ঠিক না। এবারের লোকগুলো তো কত ভালো, তাদের কেন ঠকাবে সে? তারা তো ভেবে নিয়েছে তার গর্ভে থাকা সন্তানও এবারের বংশের, কিন্তু তারা তো ভুল জানে তার গর্ভে যে আছে সে তো জারজ। এবারের কারোর সাথে তো তার কোনো সম্পর্কই নেই। পাপ তো সে করেছে, এবারে তো কেউ করেনি। তাহলে তাদের কেন ঠকাবে? না না, তাদেরকে এভাবে ঠকাতে পারবে না সে। সারা সিদ্ধান্ত নিয়েছে সে চলে যাবে। তার পাপের শাস্তি সে একাই ভোগ করবে। গাড়িতে বসে বাড়ি ফিরতে ফিরতে কাকে যেন কল করলো আদ্র। কল রিসিভ করতেই বলল, যেভাবে বলেছিলাম সব ঠিক আছে তো? জি স্যার, আমি চোখে চোখে রাখছি তাকে। ঠিক আছে, সময় মতো সুযোগ কাজে লাগাবি ওকে। ওকে, বাই। আমি বাড়ি যাচ্ছি, আমায় কল করবে না কিন্তু রাতে। ওকে। কল কেটে দিতেই বাঁকা হাসলো আদ্র। আমার কলিজায় হাত দেওয়ার মজা এবার বুঝবে। কারিমা বাদামের হালুয়া বানিয়ে একজন সার্ভেন্টকে ডাকল। সে লক্ষ্য করে দেখেছে সারা মিষ্টি জাতীয় খাবারটা ইদানিং বেশি পছন্দ করে। কারিমা তাই নিজ হাতে বাদামের হালুয়া বানিয়েছে। মেয়েটার জন্য মায়া হয় তার। ছোট থেকে মায়ের আদর পায়নি, ইচ্ছে করে মায়ের মতো করে আদর করতে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা তাকে আটকে দেয়। না, মেয়েটার সামনে দুর্বল হলে চলবে না, তাই সার্ভেন্টকে দিয়েই খাবারটা পাঠিয়ে দিল। মিনিট খানিকের মধ্যে আওয়াজ এলো, ম্যাডাম, ভাবিজি তো রুমে নাই। এক মুহূর্তের জন্য থমকে গেল কারিমা। কোথায় যাবে? পর মুহূর্তে মনে হলো আছে হয়তো বাড়িতেই কোনো জায়গায়। তাই ভালো করে দেখল, বাগান থেকে শুরু করে ছাদ, কোনো জায়গা বাদ রাখেনি। কিন্তু না, কোথাও নেই সারা। কারিমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কপালে চিন্তার ছাপ। কোথায় যাবে ওই মেয়েটা এ অবস্থায়? তড়িঘড়ি করে নিচে নামতেই তার সামনে এসে দাঁড়ালো আদ্র। আজ একটু আগে আগেই বাড়ি ফিরেছে মনে হয়। আর একটু ঘাবড়ে গেল কারিমা। আদ্র জানতে পারলে কি করবে কে জানে। কারিমা ঘামছে এসি রুমেও। তার মাঝে সার্ভেন্ট এসে বলতে লাগলো, সারা বাড়ি খুঁজেছি ভাবি, কোথাও নাই। কারিমা চোখ রাঙালো। ইশারাতে বলতে বারণ করছিল আদ্রের সামনে, কিন্তু সব তো বলেই ফেলেছে। আদ্র মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কারিমা কোনো সংকোচ না রেখে বলল, সারাকে পাওয়া যাচ্ছে না। তুই আবার ওর সাথে ঝগড়া করিসনি তো? আদ্র মায়ের দিকে এক পলক তাকালো না, ছুটে গেল গাড়ির কাছে। পাগলের মতো ড্রাইভ করছে সে। কিছু সময়ের মধ্যে পৌঁছে গেল সারাদের বাড়িতে। সারার আব্বু বাড়িতে ছিল। আদ্রকে দেখে চমকালেন তিনি। আরে তুমি ভেতরে আসো, সারা এসেছে এই বাড়িতে। সারা কই না তো। কেন, কি হয়েছে? আদ্র উত্তর দিল না, বেরিয়ে গেল। গাড়িতে বসে চুল খামচে ধরেছে সে। কোথায় যাবে তাহলে? সব দিকটা খুঁজে যখন সারাকে পাওয়া যাচ্ছে না, আদ্র তখন দিশেহারা হয়ে গাড়িতে বসে চুল খামচে ধরেছে। কোথায় গেছে, কোথায় যেতে পারে ভেবেই পাগল প্রায় সে। হঠাৎ চোখ পড়ে ফুটপাতে হাঁটতে থাকা একটা লোকের দিকে। মুখ দেখার উপায় নেই, পিছন ঘুরে হাঁটছে সে। আদ্রের চোখ জোড়া থেমে যেতেই গাড়ি থেকে নেমে দৌড়ে গেল। সারা আনমনা হয়ে ফুটপাতের রাস্তা ধরে হেঁটে চলেছে। আদ্র পেছন থেকে এক পলক দেখেই বুঝে নিল এটা সারা। সারার সামনে এসে দাঁড়িয়ে শিওর হলো, হ্যাঁ সারাই এটা। ইচ্ছে করছে থাটিয়ে দুটো চর বসাতে সারার গালে।
রাগ যেন কন্ট্রোল করতে পারছে না। কিছু বলতে গিয়েও থেমে গেল। এখন মুখ খোলা মানে সারাকে কথায় চিবিয়ে গেলা। কিছু না বলে সারার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে ড্রাইভ করে বাড়ি আসলো। সারা কেঁদেছে পুরো পথ। সাহস করে কিছু বলেনি আর। বাড়িতে ঢুকতেই কারিমা পথ আটকে দাঁড়ালো। কোথায় গিয়েছিল? কোথা থেকে নিয়ে আসলি? ওদের বাড়িতে বলে আর একদণ্ড না দাঁড়িয়ে রুমে নিয়ে গেল সারাকে। দরজা বন্ধ করে শান্ত কণ্ঠে বলল, বাড়ি থেকে বের হয়েছিলে কেন? গলার সুর শান্ত, কিন্তু এক একটা ধ্বনি শুনে মনে হচ্ছে উত্তর একটি এদিক সেদিক হয়ে আজ আর রক্ষা নেই সারার। দ্বিতীয়বারের মতো বলল আদ্র, কেন গিয়েছিলে? সারা চিৎকার করল, কি করতাম আমি? এখানে থেকে কি করতাম বলেন? করুণা করতে নামাই এখানে? আমি ঠকিয়ে যেতাম আপনাদের। আমি দোষী, আমি পাপী, আমি মরে যাব। আর কিছু বলার আগেই আদ্র সারার গালে সজোরে চর বসালো। আর একটা কথা বলবি তো খুন করে ফেলব। আমি দয়া করছি না তোমায়, করুণা করছি না। তাহলে কি করছেন? সে তুমি বুঝলে তো হতোই। হ্যাঁ, আমি বুঝি না, বুঝতেও চাই না। আমি অবুঝ, আমাকে ছেড়ে দিন। আমার মতো। সারা সত্যি অবুঝের মতো করছে। আদ্র আর সামলাতে না পেরে বসিয়ে দিল সারাকে। তার হাত ধরে বলল, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি যখন বললে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন ভেবেছিলাম তোমাকে তোমার মতো ছেড়ে দিই। কিন্তু পরে যখন বুঝলাম সে তোমাকে ঠকিয়েছে, তখন আর তোমাকে হারানোর কোনো সুযোগ দিচ্ছি না। সব পুরুষ তো এক না। একজন ঠকিয়ে গেল বলে তুমি আমায় ভরসা করবে না বলো? সারা ভাবান্তর হলো। পেটের দিকে তাকিয়ে বলল, আর ও জন্ম দিলেই বাবা হওয়া যায় না, ও আমার সন্তান। সারা কান্নায় ভেঙে পড়ল। সত্যি এত ভালো, এত সুখ তার জীবনে আগে কখনো অনুভব হয়নি। আজ থেকে সব ভালো হবে। শক্ত করে আদ্রকে জড়িয়ে ধরে আছে সারা। অমন সময় আদ্রের ফোনে কল আসলো। নাম্বারটা দেখে ভ্রু কুঁচকাল আদ্র। সারার থেকে খানিকটা দূরে গিয়ে কল রিসিভ করতেই ভেসে আসলো, স্যার, লাহাম নামের ওই ছেলেটা এখন জেলে। ধর্ষণের মামলায় হাতে নাতে প্রমাণসহ ধরেছে পুলিশ। কি স্যার, কাজ মন মতো হয়েছে তো? আদ্র দাঁত কিরমির করে বলল, তা তো হয়েছে, কিন্তু কল করতে বারণ করেছিলাম তো। জীবনে প্রথম বউকে জড়িয়ে ধরেছিলাম, আর এখনই এত বড় সুখবর দিতে হলো। বলে কল কেটে দিল। সারার দিকে তাকিয়ে মনে মনে বলল, পাপী তার শাস্তি পাবে, আর তুমি আমার বুকে রবে। সমাপ্ত।